সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের একটি সংক্ষেপে অর্থাৎ সহজে আপনারা কি করে বাংলা সাহিত্যে যে যুগ বিভাগ রয়েছে সেই যুগ বিভাগকে চিনতে পারবেন এবং মনে রাখতে পারবেন সেটি আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। অর্থাৎ এখানে রয়েছে কিন্তু সহজে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, সহজে আমরা কিভাবে বাংলা সাহিত্যের যুগ বিভাগটি করব সেটি আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে বাংলা সাহিত্যে যে গবেষকরা রয়েছেন সেই গবেষকরা কিন্তু বাংলা যে সাহিত্য রয়েছে সেই সাহিত্যকে কিন্তু তিনটি যুগে ভাগ করেছেন। কি কি যুগ? একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ এবং একটা আধুনিক যুগ। আপনারা সকলেই জানেন যে প্রাচীন যুগের সময়সীমা কত সাল থেকে? আমরা বলছি 650 সাল থেকে 1200 সাল পর্যন্ত। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো। তারপরে বলছে মধ্যযুগ কত সাল থেকে? 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আর আধুনিক যুগ কত সাল থেকে? 1801 থেকে বর্তমান সময় অর্থাৎ 2025 সাল এখন পর্যন্ত আছি এই সাল পর্যন্ত। আচ্ছা, এইটার একটু আমরা আলোচনায় যাই। দেখেন, আমরা বলছি যে বাংলা সাহিত্যকে তিনটি যুগে বিভক্ত করেছেন গবেষকরা। বাংলা সাহিত্যের যে বড় বড় গবেষকরা রয়েছেন তারা কিন্তু বাংলা সাহিত্যকে তিনটি যুগে ভাগ করেছেন, যে যুগগুলো আমি কিন্তু আপনাদের ইতোমধ্যে বলে ফেলেছি। আচ্ছা, এখন দেখেন এই যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ প্রাচীন যুগ, এই প্রাচীন যুগের একটা কিন্তু নির্দিষ্ট সময়সীমা আছে। সেই সময়সীমাটা নির্ধারণ করেছে কারা? বাংলা সাহিত্যে যারা বড় বড় গবেষক রয়েছেন তারা। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন বড় গবেষক যাকে আমরা বহু ভাষাবিদ নামে চিনি বা জানি, তিনি হচ্ছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। এই ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ইনি কিন্তু এই বাংলা সাহিত্যে প্রাচীন যুগের সময়সীমা নির্ধারণ করেছেন 650 সাল থেকে 1200 সাল পর্যন্ত। কিন্তু বাংলা সাহিত্যের আরেকজন বড় গবেষক আমি বলি, যিনি হচ্ছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের একজন গবেষক, তিনি হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যের যুগ বিভাগের শুরুটা নিয়ে তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে। তিনি বলছেন যে 650 সাল থেকে নয়, বরং প্রাচীন যুগের সময়সীমা শুরু হয়েছে 950 থেকে 1200 সাল পর্যন্ত। তার মানে বাংলা সাহিত্যের দুই দিকপাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুইজন কিন্তু ভিন্ন মত পোষণ করেছেন। আরো রয়েছেন ডক্টর সুকুমার সেন, গোপাল হালদার, এনারা বলেছেন। তো সেই বিষয়গুলো আমাদের আলোচনা আপাতত না করলেও চলবে, কিন্তু আমরা এই দুইজন গবেষকের সময়সীমাটা একটু জানবো, কারণ আমাদের প্রশ্নগুলো সাধারণত এই দুই বড় গবেষকের কাছ থেকে এসে থাকে। আচ্ছা দেখেন, তো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন 650 সাল থেকে 1200 সাল পর্যন্ত আমাদের প্রাচীন যুগের সময়সীমা, এবং ডক্টর সুনীতি কুমারের মতে 950 থেকে 1200 সাল পর্যন্ত। দেখেন 1200 সালে গিয়ে কিন্তু দুইজন গবেষকই থেমে গিয়েছেন, কিন্তু শুরুটা নিয়ে দুইজনে ভিন্ন মত লক্ষ্য করা গেছে। এরপরে একটু স্লাইডে আসেন, দেখেন আরো সহজে আমরা বলে দিচ্ছি যে আমরা যদি বলি যে এরপরে যে এই প্রাচীন যুগের সময়সীমা নিয়ে তো দুটো ভিন্ন মত লক্ষ্য করলাম, এরপরে যেটা আসে সেটি হচ্ছে মধ্যযুগ। আচ্ছা, মধ্যযুগটা নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যযুগের সময়সীমা একটু আগে কত বললাম? 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এই 600 বছর আমরা দেখেছি মধ্যযুগ। আচ্ছা, মধ্যযুগের আসলে মধ্যযুগের বিষয় নিয়ে কথা বলতে গেলে মধ্যযুগের প্রথমেই যেটা আসে সেটি হচ্ছে অন্ধকার যুগ। যদিও বাংলা সাহিত্যের গবেষকদের মধ্যে অন্ধকার যুগ নিয়ে ভিন্ন মত লক্ষ্য করা গেছে, তবে এটিকে কেন অন্ধকার যুগ বলা হয় সেটি নিয়ে আমরা আপনাদের আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেখানে আমরা দেখাবো অন্ধকার যুগ কি কারণে বলা হয়েছে এবং সেটার বিস্তারিত যে ব্যাখ্যা, এবং যদি কোনো সাহিত্যকর্ম থেকে থাকে সেটা নিয়েও আমরা আলোচনা করব। আচ্ছা, তবে আজকে আমরা যুগ বিভাগ নিয়ে থাকি। এই যুগ বিভাগের আমরা যে 1201 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়সীমার মধ্যে প্রথম যে 150 বছর অর্থাৎ 150 বছর রয়েছে, এই 150 বছরকে কিন্তু বলা হচ্ছে অন্ধকার যুগ। অর্থাৎ 1201 থেকে 1350, অর্থাৎ এই 150 বছর অর্থাৎ এই সময়টাকে বলা হচ্ছে অন্ধকার যুগ। তবে মনে রাখবেন এই অন্ধকার যুগটাকে কিন্তু পরীক্ষায় ভিন্নভাবে নাম আসতে পারে, সেটি হচ্ছে অন্ধকার যুগের অপর নাম হচ্ছে অবক্ষয়ের যুগ। সুতরাং এই যে অবক্ষয়ের যুগ বলা হচ্ছে এই সময়সীমা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই দুই যুগের মধ্যবর্তী সময়ে যিনি মাঝখানে একজন কবি তার সাহিত্যকর্ম রচনা করেছেন, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আপনারা সকলে জানেন যে ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয়
যুগ সন্ধিক্ষণের কবি। অর্থাৎ যুগ সন্ধি মানে কি, যুগ মানে দুই যুগ, সন্ধি মানে মিলন, দুই যুগের মিলনের অর্থাৎ মাঝখানে কোন দুই যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই দুই যুগের মাঝখানে এই সময়সীমার মধ্যে কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তের অবস্থান, অর্থাৎ তিনি কিন্তু ওই দুই যুগের মাঝখানে ছিলেন বলে তাকে কিন্তু আমরা বলছি যুগ সন্ধিক্ষণের কবি। আচ্ছা, বাংলা সাহিত্যের যে গবেষকরা রয়েছেন তারা কিন্তু এই যে মধ্যযুগ রয়েছে এই মধ্যযুগকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ। আপনারা সকলেই জানেন বাংলা সাহিত্যের মধ্যযুগে কিন্তু একটি জীবনী সাহিত্য রয়েছে। জীবনী সাহিত্য কাকে কেন্দ্র করে গঠিত হয়েছে বলেন তো? শ্রী চৈতন্যদেবকে বলা হয়ে থাকে। শ্রী চৈতন্যদেব বাংলা সাহিত্যে একটি পদ রচনা না করেও কিন্তু তিনি একটি যুগের সৃষ্টি করেছেন। তিনি হচ্ছে শ্রী চৈতন্যদেব। অর্থাৎ শ্রী চৈতন্যদেবের জন্মের পূর্ব পর্যন্ত যে সময়সীমা, সেই সময়সীমাকে বলা হয় প্রাক চৈতন্য যুগ। সেটির একটা নির্দিষ্ট সময় দেখেন 1201 থেকে 1500 সাল, অর্থাৎ এই 300 বছর সময়কে বলা হয় প্রাক চৈতন্য যুগ। এরপরে শ্রী চৈতন্যদেবের যে জীবনকাল, সেই জীবনকালে যে সময়সীমা অর্থাৎ 1501 থেকে 1600 সাল, এই যে 100 বছর, এই 100 বছর সময়সীমাকে বলা হয় শ্রী চৈতন্য যুগ। এবং চৈতন্যদেবের মৃত্যুর পরে যে সময়সীমা, সেই সময়সীমাকে বলা হয় চৈতন্য পরবর্তী যুগ। তাহলে তিনটা যুগ পেয়ে গেলাম, প্রাক চৈতন্য, চৈতন্য এবং চৈতন্য পরবর্তী যুগ। সেই সময়সীমাকে বলা হয় 1601 থেকে 1800 সাল, এই 200 বছর। আবার মনে রাখবেন এই চৈতন্য পরবর্তী যুগকে কিন্তু আরেকটি নামেও অভিহিত করা হয়, সেটিকে বলা হয় সুবর্ণ যুগ। পরীক্ষায় যদি আসে সুবর্ণ যুগ কোনটি, চৈতন্য পরবর্তী যুগকে আমরা বলে মেনে নিব। এরপরে দেখেন আধুনিক যুগটা। আধুনিক যুগ আমি বলেছি যে 1201 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ, আর আধুনিক যুগটা কোন সময়, 1801 থেকে আজকে 2025 সাল, অর্থাৎ বর্তমান যতদিন চলবে সেই সময়কে বলা হচ্ছে আধুনিক যুগ। কেন আধুনিক যুগ? সেটি হচ্ছে আপনারা সকলে জানেন যে ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যম দিয়ে আধুনিকতা শুরু হয়েছে। আধুনিক যুগ নিয়ে আপনাদের আরেকটি বিস্তারিত ক্লাস নিব, ছোট একটা ক্লাস নিব, সেই ক্লাসে আধুনিক যুগ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। আপাতত আজকে যুগটা নিয়ে থাকি। সেই যুগকে, আধুনিক যুগকে কিন্তু যারা সাহিত্যের গবেষক রয়েছেন তারা কিন্তু এটাকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করেছেন। সেটি কি, প্রথম পর্যায় বা প্রস্তুতি পর্ব। অর্থাৎ আধুনিক যুগের শুরুটা বা প্রথম পর্যায়টা কখন, 1801 থেকে 1860, এই 60 বছর সময়কে বলা হয় প্রথম পর্যায় বা প্রস্তুতি পর্ব হিসেবে গবেষকরা চিহ্নিত করেছেন। এরপরে দেখেন আরেকটা সময়, সেটি হচ্ছে রবীন্দ্র পূর্ব যুগ। রবীন্দ্র পূর্ব যুগ কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছে তার আগে, অর্থাৎ পূর্বে যে যুগটা, যে সময়টা, সেই সময়কে বলা হয় রবীন্দ্র পূর্ব যুগ। এই রবীন্দ্র পূর্ব যুগকে কিন্তু আরো ভিন্ন নামে আলোচনা করা হয়। একটা বলা হয় ক্লাসিক যুগ অথবা ধ্রুপদী যুগ। মনে রাখবেন, রবীন্দ্র পূর্ব যুগকে বলা হয় ক্লাসিক যুগ বা ধ্রুপদী যুগ। সেই সময়টা কত, 1801 থেকে 1900 সাল। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কিন্তু 1861 সাল। যদিও এই যে 1900 সাল, এই 1900 সাল পর্যন্ত, 1801 থেকে 1900 সাল, এই 100 বছর সময় সীমাকে বলা হচ্ছে রবীন্দ্র পূর্ব যুগ। আর রবীন্দ্রনাথের যে সাহিত্যকর্মগুলো আছে, সেই সাহিত্যকর্ম সময় সীমায় থেকে বলা হচ্ছে, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সারা জীবনই লেখালেখি করেছেন, মাত্র 8 বছর বয়স থেকে তিনি লেখালেখি শুরু করেছেন, এটি আমরা সকলেই জানি। আচ্ছা, এর পরবর্তী যে সময়টা, সেই সময়কে বলা হয় রবীন্দ্র যুগ। অর্থাৎ রবীন্দ্র যুগকে বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে যেটাকে বলে রোমান্টিক পিরিয়ড, সেটাকে বাংলায় বলছে রোমান্টিক যুগ। অর্থাৎ সেই রোমান্টিক যুগটা হচ্ছে 1901 থেকে এই 1940 সাল, এই যে সময়টা, এই সময় সীমাকে বলা হচ্ছে রোমান্টিক যুগ। এরপরে আসেন রবীন্দ্রনাথ পরবর্তী যুগ, অর্থাৎ রবীন্দ্র পরবর্তী যুগ। সেটি কখন, 1941 সাল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরবর্তী সময় থেকে 1941 থেকে বর্তমান সময় পর্যন্ত বলা হয় রবীন্দ্র পরবর্তী যুগ। আর অবশ্য এছাড়াও আমাদের যারা গবেষক রয়েছেন, সেই গবেষকরা বলছেন যে 1900 সাল থেকে 1990 সাল, অর্থাৎ এখান থেকে 35 বছর আগে 1990 সাল থেকে শুরু হয়েছে বর্তমান উত্তর আধুনিক যুগ। এই নামেও কিন্তু গবেষকরা একটি সময়সীমা নির্ধারণ করেছেন। সকলেই ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা।